শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। হোপিং আই এম অডিবল অ্যান্ড ভিজিবল। আমি শুরু করছি। আমি আজকে কয়েকটা ফেজে কথা বলবো, তিনটে ফেজে। সবগুলোই হবে, কোনোটাই আধ ঘন্টার বেশি হবে না, 20 থেকে 30 মিনিটের মধ্যে। সবগুলো বাংলাতেই হবে। গত প্রায় 4-5 দিন আমি কথা বলতে পারিনি, আগামী 7 দিনও কথা বলতে পারবো না। তাই আজকে তিনটে ফেজে অনেকগুলো ডাইভারজেন্ট সাবজেক্ট নিয়ে একটু কথা বলে রেখে যাব। আপনারা পরে শুনে নেবেন, নিয়ে যদি কোনো কমেন্ট থাকে, কোনো কোশ্চিন থাকে, তাহলে পরে সেগুলো এসে উত্তর দেব। আমি শুরু করছি ইয়েস। শুভ সন্ধ্যা অতনুবাবু, শুভ সন্ধ্যা। আমি শুরু করছি ইয়েস। শুভ সন্ধ্যা। প্রথমে আমি যেটা আমি আমি প্রথমে আমি আমি একটু ইন্টারন্যাশনাল রিলেশনসের দিকে যাব, একটু আউটার ওয়ার্ল্ডের, একটু ইন্ডিয়া ইউএস, ওদিকে গাজা ক্রাইসিস এবং ইউক্রেন ক্রাইসিস, এইটা কিছুক্ষণ বলে আমি চলে যাব তার সেকেন্ড ফেজে, বাংলাদেশে কি হচ্ছে। সেকেন্ড ফেজে বাংলাদেশে কি হচ্ছে এটা বলবো। তারপর থার্ড ফেজে একটু গ্যাপ দিয়ে বলবো অন মিসলেনিয়াস সাবজেক্টস। আশা করি আপনারা শুনবেন। আমি আজ খুব অল্প অল্প করে বলবো, একটু গ্যাপ দিয়ে দিয়ে বলবো। হ্যাঁ, হ্যাঁ। মোদিজি প্রথমে ফ্রান্সে গেছিলেন। ফ্রান্সে অনেকগুলো ইকুয়েশনস তৈরি হয়েছে। ডেফিনেটলি একটা ইকুয়েশন যেটা নিয়ে কোনো কথা হয়নি ইন ডিপ্লোম্যাটিক ওপেন সার্কেলে, যে কারণ ফ্রান্সেই থেকেই তো ইউনুস বাংলাদেশে এসেছিল। হোয়াট উইল বি ট্রিটমেন্ট অফ ইউনুস বাই দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট? এটা তো সামলাতে হবে না? এবার একটা কানিং পার্সনসকে ট্রিটমেন্ট দরকার আছে। সেখান থেকে উনি ইউএসএ গিয়েছেন। ইউএসএর মোদির সঙ্গে ট্রাম্পের যে কথোপকথন, তার অনেকগুলো র্যামিফিকেশনস আছে। এবং র্যামিফিকেশনের একটা হচ্ছে ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর। কারণ সোলং ইন্ডিয়ার ডিফেন্সের যে ওয়েপন্সগুলোর ম্যাক্সিমাম আসতো রাশিয়া থেকে। রাশিয়ান ওয়েপন্স খুব ভালো কোয়ালিটির, খুব হেভি, দামে সস্তা দেন আমেরিকান বা ফ্রেঞ্চ ও ইউরোপিয়ান ওয়েপন্স, কিন্তু নট দ্যাট সফিস্টিকেটেড। আবার ওদিকে আমেরিকার ওয়েপন সফিস্টিকেটেড, কিন্তু দাম বেশি। এই জায়গাটা বার্গেনিংয়ের প্রয়োজন আছে। আর আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার ট্রেডের একটা ডেফিসিট আছে। ডেফিসিটটা ইন রাদার ইন ইন ফেভার অফ ইন্ডিয়া। আমেরিকা থেকে ভারত যত মেটেরিয়ালস কেনে, যে পরিমাণে, তার থেকে বেশি কনজিউমার গুডস সেখানে সাপ্লাই করে, অর্থাৎ সেই জায়গাটা আমেরিকার নেগেটিভ সাইডে আছে। আমেরিকা এখন চাইছে ইন্ডিয়া বেশি মেটেরিয়ালস সেখান থেকে নিক, ওয়ার ওয়েপন্স এগুলো। প্লাস প্লাস আমেরিকা এখন চাইছে ওয়ার্ল্ড মার্কেটে টু বিকাম দ্য নাম্বার 1 or 2 পেট্রোলিয়াম অ্যান্ড পেট্রোলিয়াম গ্যাস সাপ্লায়ার। কারণ ওর আন্ডার দি আর্থ প্রচুর পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস আছে, প্রচুর। সেটা ও ট্যাপ করতে চাইছে, ট্যাপ করে ওয়ার্ল্ড মার্কেটে এসে বিক্রি করতে চাইছে। ট্রাম্প ওয়ান বিজনেস। এবং কারণ ইরানকে ছাপিয়ে এখন রাশিয়া চলে গেছে পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস এক্সপোর্টে।
অনেক টপে চলে গেছে। এই জায়গাটা সে কম্পিটিশন আসতে চাইছে, তাতে আমাদের ক্ষতি নেই, কারণ আমরা সস্তায় পেট্রোলিয়াম, ক্রুড পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস পাবো। এই জায়গাটা একটা সেকেন্ড। আর তাহলে ফার্স্ট ইজ ডিফেন্স, সেকেন্ড ইজ এনার্জি, থার্ড ইজ ট্রেড, দ্যাট ইজ উই ওপেন আপ ট্রেড। মনে রাখতে হবে ট্রেডে ফার্স্ট গ্রেট ওয়ার পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমির, ওয়ার্ল্ড ট্রেডের সেন্ট্রাল লন্ডন, বহুবার বলেছি। তারপরে আস্তে 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 সেকেন্ড গ্রেট ওয়ারের পরে দি ট্রেড এবং ইকোনমি সেন্টার হয়ে গেল ইউএসএ। দি সেন্টার শিফটেড ফ্রম হোয়াইট হল টু হোয়াইট হাউস। এই জায়গাটা, অর্থাৎ এবার গোটা পৃথিবীতে ট্রেডের আমাদেরকে আমেরিকাকে বাদ দিয়ে এটা হবে না। আর ইন্ডিয়াকে হতে হবে তার ডিফেন্সে স্ট্রং, তার এনার্জি সেক্টরে স্ট্রং, অ্যান্ড ট্রেড। কারণ ইন্ডিয়া যা প্রোডাকশন করে সেটা ট্রেডে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড না পাঠালে, যেটা চীন করেছে, সেই গুডস না পাঠালে, তার মার্কেটে না পাঠালে তার ইনকাম হবে না। এই ট্রেড একসময় মনে রাখতে হবে যে ওয়ার্ল্ডের এমনি আজ থেকে 2500-3000 বছর আগে রোমান সাম্রাজ্যের সময়, ইজিপশিয়ান সাম্রাজ্যের সময়, গ্রিক সাম্রাজ্যের সময় ভারতবর্ষের ট্রেডার্সরা নেভেল রুটে গোটা ওয়েস্ট এশিয়া, আফ্রিকা, মেডিটেরিয়ান রিজিয়ন দাপিয়ে বেরিয়েছে। সেই ট্রেড রুটটাকে আবার রিভাইভ করা, ফ্রম ইন্ডিয়া থ্রু আরব সাগর টু রেড সি, into Africa, crossing Africa to Mediterranean region, and from there to Europe and America. এই নেভেল রুটটাকে আমাদের আবার রিএক্সপ্লোর করতে হবে। এইটা বর্তমান মোদি গভর্নমেন্টের একটা বড় ডিজায়ার। এই জায়গাটা এইখানে এই মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছে গাজা ক্রাইসিস। এই গাজা ক্রাইসিসটা আস্তে আস্তে কীভাবে সলিউশন হবে সেটা নিয়ে খুব ইজি নয়। গাজা ক্রাইসিস সলিউশন ইজ নট ইজি। আমি একটু বলে রাখি, এই গাজা শব্দটা এসছে গজ থেকে। আজ থেকে বহু হাজার বছর আগে ভারতবর্ষের এলিফ্যান্ট কমিউনিটি, গজ কমিউনিটি, যেমন কিছু ছিল যারা যারা কালীর এমব্লেম নিয়ে, কালীর আইকন নিয়ে গোটা পৃথিবীতে ঘুরে বিস্তার লাভ করেছিল, তারা কালী কমিউনিটি, এরকম বিভিন্ন কেউ শৈব কমিউনিটি, শিব, এই যে এলিফ্যান্ট কমিউনিটি, এদের 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 এই গ্রুপটার এরা এলিফ্যান্ট আইকনটাকে ব্যবহার করতো। এলিফ্যান্ট কমিউনিটি, দে সেটেলড ইন দিস মেডিটেরিয়ান রিজিয়ন অ্যান্ড ডেভেলপড দিস অ্যাজ এ সিভিলাইজেশন। সেখান থেকে গজ শব্দ এসে পরবর্তীকালে সেখান থেকে সনাতনী হিন্দুরা উৎখাত হয়েছে, সেখানে শেষে জিউজরা উৎখাত হয়েছে, সেখানে অকুপাই করেছিল মুসলিমরা। এই ক্রাইসিস, এই ব্যাকগ্রাউন্ডে এই গাজাতে বিধ্বস্ত হয়ে গেছে, কারণ তারা একটা ভুল করে ফেলেছিল। ইসরায়েলের তারা জিউসদের অতর্কিতে একটা রিলিজিয়াস ডেতে তারা আক্রমণ করেছিল, বহু খুন করেছিল, বহু হোস্টেজ দখল করেছিল। তার রিয়াকশন দিয়েছে ইসরায়েল হ্যাজ গিভেন এ বিফিটিং অ্যান্সার। এবং এই প্যালেস্টাইন এবং ইরানের যে কমিউনিকেশন নেটওয়ার্কগুলো ছিল, অনেকগুলো যে শয়তান গোষ্ঠী ছিল, সেগুলোকে আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান ইসরায়েল ব্যাকড বাই আমেরিকা একদম ক্রিপিল করে দিয়েছে। সিরিয়া তো একদম সিরিয়াসলি উন্ডেড। ইরানের অনেকগুলো হাত কেটে ফেলা হয়েছে। আজও একটা বড় হাত, হামাসের একটা বড় কমান্ডারকে খতম করা হলো লেবাননে। অর্থাৎ এই মুহূর্তে গাজার সঙ্গে যে পিস ট্রিটি, যেটা ইনিশিয়াল যেটা সাইন্ড হয়েছে, সমস্ত জিউসদের তাকে রিলিজ করতে হবে। এই রিলিজ না করলে কিন্তু পিস ট্রিটি ব্রেক করা যাবে। এটা ট্রাম্পের একটা হুমকি।
এই হুমকি নিতাইয়েরও, অর্থাৎ গাজাকে একদম ওরা ধ্বংস করবে টোটালি। এবং গাজাতে প্রায় 15 লক্ষ প্যালেস্টাইনিয়ান থাকে। এবং এখন ট্রাম্পের বক্তব্য হচ্ছে ওরা এত বিধ্বস্ত হয়ে গেছে, ওখানে এদের আর রিসেটেলমেন্ট সম্ভব নয়, এখানে আবার নতুন সিটি তৈরি করব। লেট দিস 15 লাখ প্যালেস্টাইনিয়ান্স, এরা এত অন্যায় করেছে, এত পাপ করেছে জিউসদের এগেনস্টে, বি রিসেটেলড ইন আদার মুসলিম কান্ট্রিজ, সারাউন্ডিংসে 50টা মুসলিম কান্ট্রি আছে, দে ক্যান বি রিসেটেলড। এটা ট্রাম্পের কথা, এটা ইসরায়েলের কথা, কিন্তু এটা এত সহজ হবে না। নট সো ইজি, নট সো ইজি, যেটা মনে করা হয়েছিল নট সো ইজি। এই একটা বড় নট আছে এইখানটা। এবার দেখা যাক কোন দিকে টার্ন নেয়। ওদিকে ইউক্রেন ক্রাইসিসের জন্য একটা আরেকটা জিনিস আমাদের ওপেন আপ করছে, এটা হচ্ছে এই, এতদিন পর্যন্ত আমাদের রাশিয়া ছিল অলমোস্ট এ অল ওয়েদার ফ্রেন্ড। ইউক্রেন ক্রাইসিসের সময় আমরা কিন্তু একটা নিউট্রাল স্ট্যান্ড নিয়েছি। ইভিন হ্যাঁ বলো গো। ঠিক আছে, আমি দেখে নেবো, একটু ব্যস্ত আছি অন্য কাজে, দেখে নেবো। ইউক্রেন ক্রাইসিসে একটা অন্য হরাইজন খুলেছে, সেটা হচ্ছে এই, মনে রাখতে হবে রাশিয়া আমাদের অল ওয়েদার ফ্রেন্ড মোরলেস। ইউক্রেন ক্রাইসিস একটা থ্রেড এসেছিল একটা আমাদের কাছে, যে আমেরিকার কাছ থেকে, আমেরিকা বলেছিল তারা রাশিয়াকে স্যাংশন দিয়েছ, তো রাশিয়ার সঙ্গে আমরা কিছু রিলেশন রাখতে পারবো না, কিছু কিনতে পারবো না। তো তাদের সেই থ্রেটকেও আমরা ওভারকাম করে রাশিয়া থেকে আমরা প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম ক্রুড নিয়েছি, আমরা ওদের থ্রেটকে মানিনি, এই একটা। এবং আমাদের এইখানটা আমাদের যে ফরেন মানি অনেকটা প্রিজার্ভ হয়েছে, কারণ ওয়েস্ট এশিয়া থেকে যে ক্রুডটা আসছিল অনেক কস্টলি, রাশিয়া থেকে অনেক, তাদের ক্রাইসিসের সময় আমরা তাদের ক্রুডটা নিয়েছি, তারা দে আর থ্যাঙ্কফুল টু আস, কারণ অ্যান্ড দ্যাট আওয়ার পেট্রোলিয়াম ক্রুড পারচেজ ফ্রম দেম, disobeying the dictates of the USA and the West EU. We have helped in one sense the Russia, at the same we have helped ourselves. আমরা সস্তায় ক্রুড পেয়েছি, we have helped our country. এবার সেখানে আমাদের রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব মেনটেন করেছি, দো উই হ্যাভ মেনটেন্ড এ নিউট্রাল পজিশন ভিসাভিস ইউক্রেন। এবার আমেরিকাতে ট্রাম্পের আসার জন্য একটা সুবিধা হয়েছে, ট্রাম্প পৃথিবীতে কোথাও যুদ্ধ চাইছে না, আগেও চাইতো না। ট্রাম্পের একটা এ হচ্ছে ট্রাম্প ভেরি আনপ্রেডিক্টেবল, বাট একটা গুণ হচ্ছে ট্রাম্প কোথাও যুদ্ধ করতে চায় না। ট্রাম্পের তার মূল ব্যক্তি জীবনের ফিলোসফি যেটা, সেটাই সে ইম্পোজ করেছে অন দ্য ইউএসএ ফরেন পলিসি, আমি যুদ্ধ কোথাও করব না, আমি আমার আর্মিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ডিপ্লয় করে আননেসারি পয়সা নষ্ট করব না, আমার দেশবাসীর জীবন বিপন্ন করব না, রাদার আই উইল এনগেজ ইন ট্রেড, আমি গ্লোবালি ট্রেড করব, আই উইল ডিকটেট ট্রেড, সেখান থেকে আমি ইনকাম করব, আই উইল ডোন্ট এনগেজ ইন দ্য ওয়ার্স। এবং বিজনেসের প্রথম শর্ত হচ্ছে পিস, অল ওভার দ্য ওয়ার্ল্ড পিস মোরলেস মেনটেন না হলে ট্রেড রাইজ করবে না, এটা বিজনেসম্যান খুব ভালো বোঝে, খুব ভালো বোঝে, যেটা মোদিও খুব ভালো বোঝে। মোদি গুজরাটি, ইজ এ বিজনেসম্যান বাই ব্লাড। সুতরাং এটা মনে রাখতে হবে এইখানটা। সুতরাং ট্রাম্প চাইছে যুদ্ধটা বন্ধ করতে, আগেও সে ডিক্লেয়ার করেছিল। তার প্রথম থ্রেটই হচ্ছে অল আমেরিকান ওয়ার ওয়েপন সাপ্লাই টু ইউক্রেন বন্ধ হবে, আর একা
ইউর পক্ষে ইউক্রেনকে হেল্প করা সম্ভব না। নান অফ দি মেম্বার্স অফ দ্য ইউ, যে জন মেম্বার আছে ওখানে, ছোট ছোট কান্ট্রি, ওয়ান্স দে আর ভেরি মাইটি, দে রুল দ্য ওয়ার্ল্ড ওয়ান্স, বাট নান অফ দেম টুডে ইজ সুপার পাওয়ার। তাদের পক্ষে রাশিয়ার মতো একটা মিলিটারি সুপার পাওয়ারের সঙ্গে যুদ্ধ কন্টিনিউ করা সম্ভব না। এই জায়গাটা কিন্তু মোটামুটি ট্রাম্প অ্যান্ড পুটিনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এইখানটা থার্ড কান্ট্রি হিসেবে ইন্ডিয়ার একটা বড় রোল আছে। আর এই ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া, চীন, তারপর নর্থ কোরিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিল। রাশিয়াও চাইছে যুদ্ধ বন্ধ হয়ে গেলে চীন এবং কোরিয়ার উপর তার ডিপেন্ডেন্স কমে যাবে। চীনকে সে বিশ্বাস করে না, চীনকে সে বিশ্বাস করে না, কারণ এই চীনের মঙ্গোলিয়ার দস্যুরা একসময় রাশিয়াকে 200 বছর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। চীনকে সে বিশ্বাস করে না। +64-এ সে মঙ্গোলিয়ার দাবি নিয়ে যুদ্ধ হয়েছে চীনের সঙ্গে রাশিয়া, দ্যাট ইজ রাশিয়া অ্যাট দ্যাট টাইম ইউএসএসআর। সে এই ডিপেন্ডেন্স থেকে সরে আসতে চাইছে। সুতরাং এই যুদ্ধ বন্ধ, এইখানে যেটা ইন্ডিয়া চাইছে, আরও বেশি চাইছে আমেরিকা, এইটার সঙ্গে, কারণ সেও জানে এখানে যুদ্ধ করে আমার আমার যুদ্ধ করে আমার আমার আই এম বিকাম উন্ডেড। আর বাই দিস টাইম যেটা রাশিয়া যেটা করেছে, রাশিয়া ইউক্রেনের একটা বড় টেরিটরি, আবার 20% জিওগ্রাফি অফ ইউক্রেন দখল করেছে। তাহলে বার্গেনিংয়ের জন্য রাশিয়া ইন এ বেটার পজিশন। আর ইউক্রেন যে ভুলটা হয়েছিল পেরোস্ট্রাইকার পরে সময়, যখন ইউক্রেন ভেঙে বেরিয়ে স্বাধীন দেশ হয়ে গেল, এবং তারপরে কি হয়েছে, তারপরে ইউক্রেন যতগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস ছিল, এইগুলোর কন্ট্রোল রাশিয়া নেয়। শর্ত হচ্ছে আই উইল প্রোটেক্ট ইউর সোভারেনিটি, আই উইল প্রোটেক্ট ইউর সোভারেনিটি। সে কথা কিন্তু রাশিয়া মেনটেন করে গেছে। কিন্তু মাঝখান থেকে এই ইউক্রেনিয়ানদের মাথায় একটা জিনিস এলো, দে উইল বি দ্য মেম্বার অফ দ্য ন্যাটো। এই যে স্বপ্ন দেখা শুরু হলো, দে উইল বি দে উইল গেট দ্য লাইফ অফ দ্য ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ, তাদের মতো মডার্ন লাইফ তারা লিড করবে, তারা ন্যাটোর মেম্বার হবে, ন্যাটো উইল প্রোটেক্ট ইউক্রেন। এই জায়গাটা বারে বারে কিন্তু সাবধান মানে উচ্চারণ করেছিল, দ্যাট ইজ টু মাচ। কারণ তাতে হবে কি, ন্যাটোর বাউন্ডারি চলে যাবে রাশিয়ার গা ঘেঁষে। এটা থ্রেট টু রাশিয়া বাই দ্য ইউ, এটা রাশিয়া কখনোই বরদাস্ত করবে না। আজকে যদি চীন আমাদের নেপাল ভুটানকে তার খেয়ে নিয়ে আমার বাউন্ডারিতে এসে যায়, দ্যাটস এ থ্রেট টু মি। এটা পৃথিবীর যে কোনো বিজ্ঞানটি চিন্তা করবে। এবং বহুবার সাবধান করা সত্ত্বেও জেলেনস্কি কিন্তু এইভাবে এগোচ্ছিল, এবং হি ওয়াজ বিং আর্মড বাই দ্য পাওয়ার্স অফ দি ইউরোপ অ্যান্ড আমেরিকা। এবং তখন রাশিয়া অ্যাটাক করে। এটাকে দুপক্ষের প্রচুর ক্ষতি হয়েছে। এবং নাও ইভেন উইথ দ্য হেল্পস অফ দি EU forces and even the weapons from the Biden administration of USA, Ukraine is collapsing now. কিন্তু এখানেও সেটেলমেন্ট, যেটা পুটিনের সঙ্গে ট্রাম্পের যে, এবং ট্রাম্পের সঙ্গে ইউক্রেন জেলেনস্কির যে কথাবার্তা হয়েছে, এতেও সলিউশন আসেনি এখনো। কারণ তার কারণটা হচ্ছে ইউক্রেন একটা প্রোটেকশন পেয়েছিল রাশিয়ার কাছ থেকে, যে আমাকে তুমি নিউক্লিয়ার প্ল্যান্টসগুলো দিয়ে দাও, কন্ট্রোল দিয়ে দাও, আই উইল প্রোটেক্ট ইউ। বাট মাঝখান থেকে ভূতে খেলো, ওই ড্রিম এলো, ইউক্রেন উইল বি ন্যাটো মেম্বার। এটাকে রাশিয়া ভালো চোখে দেখলো না। এইখানে একটা ভুল বোঝাবুঝি এবং ভুল স্বপ্ন দেখা ইউক্রেনের। এবার
একটা সেটেলমেন্টে আসতেই হবে। ইউক্রেন ফোর্স ইজ কোলাপসিং, রাশিয়া হ্যাজ বিকাম উইকার বাট নট ইন এ কোলাপসিং কন্ডিশন। এইবার কিন্তু মুশকিলটা হয়েছে এই নেগোসিয়েশনের মধ্যে যে দুটো জন কান্ট্রি আছে, ইউর যে বিভিন্ন কান্ট্রিগুলো, তারাও এখানে খবরদারি করতে চায়। দে ওয়ান্ট টু এ পার্টনার ইন দিস নেগোসিয়েশন। এই তাদের যে ইচ্ছে টু বিকাম দ্য পার্টনার অফ দ্য নেগোসিয়েশনস, এবং তাদের মধ্যে কোনো ক্লিন কনসেপ্ট নেই এখন, কোনো ইউনিটি কনসেপ্ট নেই, কোনো যে পার্টিকুলার কোনো প্রপোজাল তাও কিন্তু দে আর ডিভাইডেড ইন দেয়ার প্রপোজালস ইন দেয়ার ওয়েজ অফ সেটেলমেন্ট। আবার এই জায়গাটা হয়েছে কি, বারে বারে সামিট হচ্ছে, সামিটগুলো ফ্রুটলেস। আবার এদিকে রাশিয়াও চায় না যে ইউরোপিয়ান ফোর্সগুলো এই নেগোসিয়েশনের মেম্বার হোক, আমেরিকাও চায় না। আমেরিকা ওয়ান্টস টু কিপ অল দিজ স্মল পাওয়ার্স আউট অফ দিস নেগোসিয়েশনস। আর ইউক্রেনের ক্রাইসিসটা হচ্ছে, ইউক্রেন ভাবছে যে আমি কি করব এখন, আমার গ্যারান্টি কি আছে টু বি প্রোটেক্টেড? আমি কি ওই 20% ল্যান্ড ফিরে পাবো? বা আমার তারপরেও আমার তো হোপ অফ বিকামিং মেম্বার অফ দ্য ন্যাটো চলে গেল, আমাকে কি ওরা ন্যাটো মেম্বার হতে দেবে? বা অ্যাটলিস্ট প্রোটেকশন, আমার সোভারেনিটির প্রোটেকশন, এটাও কি থাকবে? কি কোন শর্তে, কোন ট্রিটিতে? আরেকটা জায়গায় যেটা ক্রাইসিস হয়েছে, আমেরিকা একটা জিনিস বলেছিল যে তোমাদের যে রিচ মিনারেলস আন্ডার দি আর্থ আছে আমি এক্সপ্লোর করব, আমি তোমাকে প্রোটেকশন দেব। এখন ইউক্রেন, জেলেনস্কি ভাবছে যে একসময় তো রাশিয়ার সঙ্গে আমার এই চুক্তি ছিল যে আমি আমার নিউক্লিয়ার ওয়ারহেডসগুলো ওদের দিয়ে দিলাম, ওদের কন্ট্রোল, কিন্তু রাশিয়া উইল প্রোটেক্ট মি, কিন্তু আমাকে তো ন্যাটোর মেম্বারশিপ হতে দিল না, আমার সোভারেনিটি চলে গেল, আমি অ্যাটাকড হয়ে গেলাম। এখন ইউএস এর সঙ্গে আমার এই এগ্রিমেন্টের পরেও, মিনারেলস নিয়ে যে এগ্রিমেন্টটা আমেরিকা আমাকে টোপ দিয়েছে, এতেও কি আমার সোভারেনিটি রক্ষিত হবে? এই দোলচলে ওদের ক্রাইসিস চলছে, দেখা যাক কোন দিকে যায়। এনিওয়ে, ইন্ডিয়া হ্যাজ এ রোল, অ্যান্ড ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক্যালি ইন এ ভেরি গুড কন্ডিশন। আর একটা বড় জিনিস, ওটা পৃথিবীতে ইন্ডিয়ার বাইরে প্রায় যে 3 কোটি ইন্ডিয়া বর্ন পিপল আছে, ইন্ডিয়ান ডায়াসপোরা, তাদের মনোবল এখন খুবই, এবং তারাই আমাদের ফরেন পলিসির একটা বড় স্ট্রেংথ। ইন্ডিয়া ইজ ডেফিনেটলি প্রসিডিং। এইটুকু আমি আমি অর্থাৎ ইউক্রেন আমাদের এইদিকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই আরেকটা জিনিস ওই জায়গাটা বলে রাখি আমি, ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে 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 আমরা যদিও কেন্দ্রে বীরেন সরকারের ওই ডিপ স্টেটের চক্রান্তে, সেখানে বহু হাজার কোটি টাকা পাঠিয়েছিল মিথ্যা প্রপাগান্ডা করার জন্য ইন্ডিয়াতে, যাতে মোদি ইলেকশনে হেরে যায়, যাতে ইন্ডি গোষ্ঠীরা ক্ষমতায় আসতে পারে, এত কিছু সত্ত্বেও বিজেপি কম সিট পেলেও বিজেপি ইজ কমফোর্টেবল ইন সেন্টার টু রুল দিস কান্ট্রি, এই জায়গাটা। এবং বিজেপি উইল বি স্ট্রঙ্গার ডে বাই ডে এগেন। আরেকটা, আর ওদের যে চক্রান্ত, ডিপ স্টেটের চক্রান্ত, ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার চক্রান্ত, অনেকটা ফাঁস হয়ে গেছে, এই একটা জায়গা। আরেকটা জিনিস ভাবতে হবে, যেটা হচ্ছে এই মুহূর্তে, একটা সময় মহাকালের একটা কথা ছিল, ইন্ডিয়াতে তার নিজের যে প্রোগ্রেস করার একটা শর্ত হচ্ছে, লেট দ্য বিগ পাওয়ার্স এনগেজ সামহেয়ার এলস, এনগেজ সামহেয়ার এলস। তাহলে বিগ পাওয়ার্স কে কে? বিগ পাওয়ার্স আমেরিকা ইজ এনগেজ সামহেয়ার এলস ইন ওয়েস্ট এশিয়া mainly, and also in the Pacific region. Russia is engaged in Ukraine. China is engaged to counter all the countries in the Pacific region. কারণ তার লোভ হচ্ছে, সে যেমন দখল করে নিয়েছে মাঞ্চুরিয়া, তিব্বত, সে এখন দখল করতে চায় পার্টস অফ সাইবেরিয়া, পার্টস অফ ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, বার্মা, এগুলো সে দখল করতে চায়। ইভিন তার টোটাল কন্ট্রোল ইন দ্য সাউথ চায়না সি, এই দিকে সে নজর দিয়েছে।
এতগুলো জায়গা, এতগুলো শত্রু, সবগুলোকে ট্যাকেল করে ইন্ডিয়াকে আঘাত করা তার পক্ষে সহজ হবে না। লেট দ্য বিগ পাওয়ার্স এনগেজ সামহেয়ার এলস, এটা হলেই ইন্ডিয়া এখানে নিজের মতো করে নিজেকে ইমপ্রুভ করবে, ডেভেলপ করবে। আমি জয়দেব বাবু আর ওদিকে সোমনাথ ঘোষ, রূপা মল্লিক, পার্থসারথী গুপ্ত, হ্যাঁ এইটা আমি এবার চলে যাব। আমি কতক্ষণ কথা বললাম? ও, কতক্ষণ কথা বললাম? প্রায় 20 মিনিট। 10টা যদি হয়, হ্যাঁ, অ্যাবাউট 20 মিনিট। লেট মি স্টপ হিয়ার। আমি এই ইস্যুটা এবার এবার থামছি। আমি পরে যদি কিছু প্রশ্ন থাকে আমি পরে উত্তর করব। আমি এবার থেমে তারপরে চলে যাব বাংলাদেশের দিকে যাব। আমি এটা আমি থেমে যাচ্ছি, থেমে আই উইল গো টু দ্য ইস্যু অফ বাংলাদেশ, হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার।